আগামী নির্বাচন চ্যালেঞ্জের দুটি দল ইঞ্জিনিয়ারিং করতে সরকারের বিভিন্ন পর্যায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে, অভিযোগ বিএনপির। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, আশা জামায়াতের আমির ডাক্তার শফিকুরের। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, আগামীকাল প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার থেকে শুরু প্রচারণা। আশা জাগিয়েও রোহিঙ্গা সমস্যার কোনো সমাধান করতে পারেনি অন্তর্বর্তী সরকার, অনেক তৎপরতায়ও আসেনি এক বিন্দু সফলতা। এবং গ্রিনল্যান্ড ইস্যুতে কোনো হুমকি ধমকিতে কাজ হবে না, হুঁশিয়ারি ট্রাম্পের। ইউরোপের 8 দেশের ওপর আরোপ করা শুল্ক শতভাগ বাস্তবায়ন করা হবে। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্চুম কৌরি। দুটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করছে, এ নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠক করছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। এ নিয়ে দলীয় নেতাকর্মী ও জনগণকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তারা। এছাড়া আগামী নির্বাচন চ্যালেঞ্জের বলে উল্লেখ করে তারা বলেন, সর্বশক্তি দিয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা আয়োজনে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন, আর দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আলোচকরা। সমগ্র বাংলাদেশকে নতুন করে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগের যে বিভাজনের রাজনীতি, সেই বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে তিনি ঐক্যের বাংলাদেশ তিনি তৈরি করেছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে জাতির জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বিএনপির নেতারা। তারা অভিযোগ করেন দুটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ছক কষছে। এই নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে। দুটি রাজনৈতিক দল, একটি দল বড়, আরেকটি দল তাদের বাচ্চাদের সব স্বীকৃত হবে এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনের সঙ্গে বৈঠক করেছে। তারা দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এমন বক্তব্যকে মুনাফিকি বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাসী করে না, কতজনকে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনদের তুলে দিয়েছে, সেই হিসাব আমরা ভুলি নাই। তারপরেও আমরা মনে করি যে রাজনীতি করেন সিধা রাস্তায় করেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেরোতে যেতে হবে। সংস্কার নিয়ে বিএনপির সাথে ছলনা হয়েছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, যেগুলোতে বিএনপি একমত হয়নি সেগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। সকালে রাজধানী গুলশানের রাজনৈতিক কার্যালয়ে 2 ধাপে ডেনমার্ক, সুইডেন, নরওয়ে এবং রাশিয়ার কূটনীতিকদের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নতুন করে বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের রাজনীতি নিয়ে বেশ আগ্রহের কারণেই বিভিন্ন দেশের কূটনীতিকরা ধারাবাহিকভাবে বিএনপি চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকের পরে এসব তথ্য দিয়েছেন দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। বাংলাদেশের মানুষের ম্যান্ডেট যদি আমরা ইনশাআল্লাহ অর্জন করি 12ই ফেব্রুয়ারির নির্বাচনে, তো কিভাবে আমরা তাদের সাথে কাজ করতে পারি এবং বাইল্যাটারাল রিলেশনস গুলা বলেন আপনার ফরেন ইকোনমিক কোঅপারেশনের মাধ্যমে কিভাবে এগিয়ে নেওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। তারা আগ্রহ নিয়ে আছে বাংলাদেশের 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে। তারা আশাবাদী বাংলাদেশ একটা ডেমোক্রেটিক স্পেসের দিকে যাবে। জামায়াত ক্ষমতায় গেলে আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নারীর জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে তারা। ঢাকায় জামায়াতের আয়োজনে পলিসি সামিটে এসব জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তার প্রত্যাশা, গণতন্ত্র, নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকার একটি হোটেলে জামায়াতে ইসলামীর এই পলিসি সামিট। এতে যোগ দেন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সমাজের প্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তি ও বিভিন্ন দেশের কূটনীতিকরা। এ আয়োজনে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা তুলে ধরেন জামায়াতের আমির। তিনি জোর দেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করছি। ক্ষমতায় গেলে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করব। জামায়াতের সেক্রেটারি জেনারেল আশা করেন, একতা, সততা ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ। আমরা আশা করছি একতা, সততা ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ। পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জামায়াত ক্ষমতায় গেলে সরকার কেমন হবে তুলে ধরেন সে পরিকল্পনা। আমাদের মন্ত্রী, প্রধানমন্ত্রী যারা থাকবে তারা নিজেরা যখন দুর্নীতিমুক্ত হবে, অটোমেটিক্যালি এর প্রভাব আমাদের অন্যান্যদের কাছে পড়বে। 2 নম্বর হচ্ছে দুর্নীতির ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে। যেখানেই দুর্নীতির সোর্স আছে এটা আমরা তখনই গুড়িয়ে দেবো। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী কাল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। রাজধানীর আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ভবনে ঢাকা 13 ও 15 আসনের প্রার্থীদের রিটার্নিং অফিসারের কার্যালয়ে সকাল থেকে নেই তেমন ভিড়। আর বিভাগীয় রিটার্নিং অফিসারের কার্যালয়ে সকাল থেকে কয়েকজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ বিকেল পর্যন্ত রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। এছাড়া বিকেলে নির্বাচন কমিশন অডিটোরিয়ামে পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে ভোট গ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে। একই সাথে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসছেন সুইডিশ রাষ্ট্রদূত। আমি 10 দলীয় জোটের প্রার্থী হিসেবে ঢাকা 10 দলীয় জোটের প্রার্থীর বরাবরে আমি এটা ছেড়ে দিয়েছি এবং কিশোরগঞ্জ 1 থেকে আমি নির্বাচন করার চিন্তা করেছি। 11 দলীয় জোট ছিল, সেখান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনি সরে দাঁড়িয়েছেন। পরবর্তী 10 দলীয় জোট থেকে জামাত ইসলামের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আজকে 5টা পর্যন্ত যারা প্রত্যাহার করবেন সেটি আমরা পাওয়ার পরে আমরা চূড়ান্ত যে প্রার্থী তালিকা, বৈধ তালিকা, সেটি আমরা প্রকাশ করব এবং নির্বাচন কমিশনকে জানিয়ে দেব। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী ফরহাদুজ্জামান, সরাসরি যুক্ত হব তার সাথে। ফরহাদ, জানাবেন কি তথ্য আছে আপনার কাছে? আপনি জানেন যে আজকে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং আমরা এখন পর্যন্ত ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে দেখেছি 6 জন প্রার্থী প্রত্যাহার করছেন। এর মধ্যে আজকে 5 জন করেছেন, গতকালকে 1 জন করেছিলেন। আজকে 5 জনের মধ্যে তারা কিন্তু সবাই 10 দলীয় জোটের প্রার্থী। এর মধ্যে খিলাফত মজলিস এবং বাংলাদেশ খিলাফত মজলিস এবং জামাতের প্রার্থী রয়েছেন এবং তারা কিন্তু জোটের তাদের যে অন্য যারা শরিক দল আছে তাদের প্রার্থীকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং তারা আজকে শেষ দিনে এসে প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং রিটার্নিং কর্মকর্তার তিনি কিন্তু জানিয়েছেন আজকে বিকেল 5টা পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং সবশেষ যে তথ্য আসেন সেটা কিন্তু তারা নির্বাচন কমিশনে পাঠিয়ে দেবেন। এখন পর্যন্ত আমাদের সঙ্গে একজন কথা বলবো, তিনি ঢাকা 18 আসনে জামাতের একজন প্রার্থী ছিলেন, তিনি মনোনয়ন প্রত্যাহার করতেন। আপনি মনোনয়ন কেন প্রত্যাহার করলেন যদি একটু বলতেন? আসসালামু আলাইকুম। আমাদের সংগঠন একটি সুশৃঙ্খল সংগঠন। এখানে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সবাই দায়িত্ব পালন করে। আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল সংগঠনের পক্ষ থেকে, আবার সংগঠনেরই নির্দেশনার আলোকে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম। শরিক দলের এনসিপির ক্যান্ডিডেট হিসেবে এখন আরিফুল ইসলাম আদিব আমাদের 10 দলীয় জোটের পক্ষ থেকে। আমরা কথা বলছিলাম একজন প্রার্থী যিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন। হয়তো সময় বাড়লে আরও যারা শরিক দলের যারা প্রার্থী হয়েছেন তারা প্রত্যাহার করবে। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। করি ফরহাদ, ধন্যবাদ আপনাকে। ঢাকা 10 আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি এবং জামায়াত সমর্থিত জসিম উদ্দিন। এই দুই প্রার্থীর জমজমাট ভোট যুদ্ধ হবে এই আসনে। আর প্রার্থীদের কাছে নানা সমস্যার কথা তুলে ধরেছেন ভোটাররা। ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, হাজারীবাগ আর কামরাঙ্গীচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 আসন।
ধানমন্ডি কিংবা কলাবাগান এলাকার সুউচ্চ ভবন, ঝকঝকে সড়ক আর নাগরিক সুযোগ সুবিধা দেখে মনে হতেই পারে সাজানো গোছানো এই আসনের অন্য এলাকাগুলো, কিন্তু এলাকা ভেদে বহুমাত্রিক সমস্যায় জর্জরিত এই আসন। বিশেষ করে হাজারীবাগ আর কামরাঙ্গীর চরের বেশিরভাগ জায়গায় রয়েছে তীব্র গ্যাস সংকট, অপ্রতুল যোগাযোগ আর ড্রেনেজ ব্যবস্থা। কোনো এলাকার বাসিন্দাদের জন্য আতঙ্ক কিশোর গ্যাং। যানজট হয়, রাস্তাঘাট মানাঘাট ক্লিয়ার নেই, এটা পানিতে ভর্তি হয়ে যায়। কথা বলছেন, এই ব্রিজ ভাঙা রাস্তাটা কত ময়লা দিয়ে আবর্জনা দিয়ে এখানে মানুষ হাঁটার চলার নাই। ব্রিজটা হয়ে গেলে আমাদের জন্য খুব উপকার হবে। আর যে সরকারি আসুক আমাদের ব্রিজটা যদি কমপ্লিট করে দেয় তাহলে আমরা এই থেকে আমরা খুশি হব। লাইনে গ্যাস থাকে না আর রান্না বান্না করতে আমাকে সমস্যা হয়। এই আসনের ভোটাররা চান সুষ্ঠু ভোটাধিকারের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে। যে সরকার আসবে সেই সরকার কিন্তু আবার কাজ করতে হবে। এবার আর ফাঁকিঝুঁকি হবে না আগের মতো, নতুন করে নতুন প্ল্যান প্রোগ্রাম নিয়ে করতে হবে। হ্যাঁ, সঠিকভাবে উন্নয়ন করতে হবে, জনগণের জন্য উন্নয়ন করতে হবে। সরকার তো আমরা ভালো সরকার চাই, হ্যাঁ, যারা সুন্দরভাবে পরিচালনা করতে পারবে ইনশাল্লাহ, সেরকম সরকার চাই আর কি আমরা। আর প্রার্থীরা বলছেন কথার ফুলঝুরি নয়, ভোট যুদ্ধে জয়ী হলে জনগণের কাতারে থেকে কাজ করবেন তারা। অধিকারপত্র এবং সমাজের একটা নাগরিক হিসেবে আমরাও তার পার্ট অ্যান্ড পার্সেল, অবিচ্ছেদ্য অঙ্গ। কাজে এইসব অসুবিধাগুলি দূর করে সুবিধা সৃষ্টি করার জন্যে জনগণকে সাথে নিয়ে জনগণের পরামর্শের ভিত্তিতে আমরা যদি উদ্যোগ নিয়ে কাজ করি, পর্যায়ক্রমে আশা করি এই সমস্যাগুলি সমাধান হবে। অধিকাংশ সমস্যা হচ্ছে তিতাস, ওয়াসা, দেশা, সিটি কর্পোরেশন, এই কয়টাই ফাংশন করছে না। 1.5 বছরের মধ্যে সমস্যা আরও বেড়েছে, সমস্যা আগেও ছিল। আমি চিহ্নিত করেছি নির্বাচিত সরকার যদি আসে পর্যায় করবে কিছুটা অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলি সমাধান করা হবে। ঢাকা 10 আসনে এবার মোট ভোটার 3,88,661 জন। তাদের মধ্যে পুরুষ ভোটার 2,05,272 জন আর নারী ভোটার 1,82,658 জন। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। প্রস্তুতি শেষ না হওয়ায় ঘোষণা হলো না রাজধানীর জাঙ্খারপুলে 6 জনকে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলার রায়। গণমাধ্যমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই সিদ্ধান্তের কথা জানান চিফ প্রসিকিউটর। বলেন 26শে জানুয়ারি রায় ঘোষণার দিন ঠিক করেছে আদালত। এ সময় রামপুরায় 28 জনকে হত্যা মামলা প্রসঙ্গে তিনি বলেন, গণ আন্দোলন দমাতে বিজিবির এই হত্যাযজ্ঞ 25শে মার্চের গণহত্যাকেও ছাড়িয়ে গেছে। ঘড়ির কাঁটায় বেলা 11:36। চোখে মুখে একরাশ হতাশা নিয়ে বেরিয়ে আসেন সরাসরি সম্প্রচারের জন্য ট্রাইব্যুনালে আসা বিটিভির ক্যামেরা পার্সন সহ টেকনিক্যাল টিম। এরপরই পুলিশি নিরাপত্তায় এজলাস থেকে বের করে আনা হয় জাঙ্খারপুরে 6 জনকে হত্যা মামলায় গ্রেফতার থাকা 4 আসামিকে। কিছুক্ষণ পর গণমাধ্যমের কাছে চিফ প্রসিকিউটর জানান পেছানো হয়েছে রায় ঘোষণা। কেন সেই কারণও ব্যাখ্যা করেন তিনি। যারা যারা গুলির সাথে সম্পৃক্ত ছিল সেগুলোর ব্যাপারে তিনি বিস্তারিত সাক্ষ্য দিয়েছেন। তাকে জেরা করার জন্য আগামী 25 এবং 26শে জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। দুটো মাত্র ট্রাইব্যুনাল, একসাথে সব মামলা বিচার হওয়া সম্ভব নয় হয়তো, কিন্তু ক্রমান্বয়ে ধাপে ধাপে বাংলাদেশের যেখানেই মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করা হবে। এদিন রামপুরায় 28 জনকে হত্যা মামলায় হেফাজতে থাকা 2 সেনা কর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। সূচনা বক্তব্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। বাংলাদেশ অপরাধীদের ছাড় দেয় না, বাংলাদেশ কোনো অপরাধকে আনচ্যালেঞ্জড ছেড়ে দেবে না। প্রত্যেক অপরাধের বিচার হবে, অপরাধী তার প্রাপ্য শাস্তি পাবেন। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় রায়কে ঘিরে নিরাপত্তার চাদর এমবুড়িয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্ট ও এর আশেপাশের এলাকা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 249 কুমিল্লা 1-এ। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন কুমিল্লা 1 আসনের যিনি বিএনপি থেকে মনোনীত প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন, এবং কি তার পক্ষে কথা বলবেন আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন তার ছেলে যিনি খন্দকার মারুফ হোসেন। তার সঙ্গে কথা বলবো আগামী নির্বাচনে তার ভাবনা এবং কি প্রস্তুতির বিষয়। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু আপনার বাবা এখান থেকে মনোনয়ন পেয়েছেন বা এখান থেকে নির্বাচন করছেন বা করবেন, তো সেক্ষেত্রে কতটা প্রত্যাশা সাধারণ মানুষের যে তাদের যে প্রত্যাশা বা প্রতিশ্রুতিগুলো আপনি নিয়ে যাবেন সেটা পূরণ হবে? ধন্যবাদ। আপনার মাধ্যমে ডিবিসি সকল দর্শককে শুভেচ্ছা।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে আমার বাবা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে মনোনয়ন দেওয়া হয়েছে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব 1991, 96 দুবার এবং 2001 এই 4 বার তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। পরবর্তী যে সকল নির্বাচন হয়েছে আপনারা জানেন, প্রতিটা নির্বাচনই কিন্তু প্রশ্নবিদ্ধ, জনগণ কিন্তু সেভাবে ভোট দিতে পারে নাই। 2018 সালে যখন দিনের ভোট রাতে হয়েছে, তখনও কিন্তু এই এলাকার মানুষ সেই সকল ফেসিস্টদের রক্তচক্ষু উপেক্ষা করে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে দাউদকান্দিতে 18,000 ভোটে নির্বাচিত পাশ করিয়েছিলেন। মেঘনাতে সকল বাক্স কুমিল্লায় গিয়ে কিন্তু তাকে ফেল দেখানো হয়েছে। এই এলাকায় তিনি দীর্ঘদিন কাজ করেছেন। আপনারা যে দাউদকান্দি ব্রিজ দিয়ে আসেন, এটা 1991 সালে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন 91-তে, 94-তে উদ্বোধন হয়েছে। এই এলাকার যত বিদ্যুতায়ন, এই দাউদকান্দি বাজার, গরিপুর বাজার এবং 10 পাড়া ছাড়া এই এলাকায় কত বিদ্যুৎ ছিল না। তিনি বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী হয়ে এলাকায় বিদ্যুতায়ন করেছেন। প্রতিটা ঘরে ঘরে, গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে, গ্যাসের ব্যবস্থা হয়েছে। রাস্তাঘাট বলতে কিছু ছিল না, মানুষ পায়ে হেঁটে ক্ষেতের আইল ধরে যাওয়া লাগতো। সেখানে আজকে সারা দাউদকান্দি, এবং যেটি একসময় দাউদকান্দি ছিল তিতাস এবং মেঘনা, এই 3 অঞ্চলের এমন কোনো গ্রাম নয় যেখানে রাস্তা নাই। সেটাও ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের সবে করা। তিনি শিক্ষাক্ষেত্রে অবদান হিসাবে 2টি কলেজ, 3টি হাই স্কুল, মাদ্রাসা করেছেন। তিনি ট্রমা সেন্টার করেছিলেন, যাতে করে যারা অ্যাক্সিডেন্ট হয় রাস্তায় তারা যাতে দ্রুত ট্রমা সেন্টারে চিকিৎসা নিতে পারে, যদিও পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার ট্রমা সেন্টারটা বন্ধ করে দেয়। তিনি দাউদকান্দিতে 20 শয্যা বিশিষ্ট দোনারচরে তিনি হাসপাতাল করেছেন। তিনি যারা বুদ্ধি প্রতিবন্ধী তাদের জন্য ঢাকারগাঁও একটা ইনস্টিটিউশন করেছেন। এরকম কথা বলতে গেলে দীর্ঘ কথা বলা লাগে। এবং এই এলাকার যত উন্নয়ন হয়েছে, যাই দেখছেন, এটা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের সময় করা। তিনি অত্যন্ত জনপ্রিয়। তার জনপ্রিয়তার কাছে অন্য যে কোনো প্রার্থী আসলে সেভাবে টেকে না। আমরা এই যে গত 15 বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, প্রত্যাশিত নির্বাচনে জনগণ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের দিকে তাকিয়ে আছে। ইতিমধ্যে বিভিন্ন জরিপে এসেছে যে এই 12ই ফেব্রুয়ারি যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়, জনগণ যদি নিজের হাতে ভোট দিতে পারে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব বিপুল ভোটে জয়লাভ করবেন এবং এদেশের মানুষের কল্যাণে কাজ করবেন। কি ধরনের পরিকল্পনা আছে তারপরেও এবার নির্বাচনে আসলে কি ধরনের পরিকল্পনা রেখেছেন তিনি? আমরা যেটা পরিকল্পনা নিয়েছি, 1 নম্বর বলতে চাই যে দাউদকান্দি এবং মেঘনার সাথে আসলে কোনো সংযোগ রাস্তা নেই। এটা আমরা চেষ্টা করেছিলাম, 2006-এর শেষের দিকে কাজ শুরু হয়েছিল, পরবর্তী 15 বছর করা হয়নি। আমাদের প্ল্যানিং হচ্ছে, আপনারা যদি এই ফেরিঘাটে যান, একটা কেরোসিন ঘাট বলে রাস্তা আছে, পুরাতন ফেরিঘাট, সেটা আমরা ওখান থেকে একটা ব্রিজ করে চারোয়ারচর হয়ে চেঙ্গাগান্ধী, গোলাবারচর হয়ে কঙ্গা প্রসাদ হয়ে আলিপুর, মেঘনা আমরা রাস্তা করব। আরেকটা চলমান রয়েছে, যেটাও এখন বন্ধ। এই কদমতলি ব্রিজ কমপ্লিট করে আমরা সেই বাহেরচর হয়ে আমরা দুধঘাটা, দড়িগাঁও হয়ে আবার কিন্তু মেঘনা পর্যন্ত রাস্তা, এটাও আমরা ইনশাল্লাহ কমপ্লিট করব। এছাড়া এই যে রাস্তাঘাটগুলো যেগুলো বিগত সময় আমরা করেছিলাম, যেগুলো রক্ষণাবেক্ষণ দূরের কথা, মেরামত করতে পারে না, এই রাস্তাগুলো কমপ্লিট করা এবং জনগণকে সাথে নিয়ে এই যে গ্যাস যেটা ডক্টর মোশাররফ সাহেব দিয়েছিলেন, এরপরে কিন্তু গ্যাস আর সেভাবে দেওয়া যায়নি, এই কার্যক্রম অব্যাহত রাখা। পাশাপাশি এই শিক্ষাক্ষেত্রে আমাদের যে অসমাপ্ত কাজগুলো কমপ্লিট করা এবং যদি সম্ভব হয় জনগণের পাশে নিয়ে সরকার যদি আমরা গঠন করতে পারি, এই দাউদকান্দিতে একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ করার ব্যাপারেও আমাদের চিন্তাভাবনা রয়েছে। এছাড়া 2006-এর শেষের দিকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব চেষ্টা করেছিলেন যে এই দাউদকান্দি উপজেলাকে জেলায় রূপান্তর করা, যেটা আসলে পরবর্তীতে সম্ভব হয় নাই। কুমিল্লা বিভাগ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, দাউদকান্দি এবং দাউদকান্দির আশপাশে যে 6টি উপজেলা মিলিয়ে দাউদকান্দিকে একটা পূর্ণাঙ্গ জেলায় রূপান্তর করার ব্যাপারে ডক্টর খন্দকার। শেষ প্রশ্ন রাখতে চাই যে জামাত রয়েছে আর অন্যান্য দল এবার অংশগ্রহণ করবে, তো সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন আপনি? এর পাশাপাশি যারা নারী ভোটাররা আছে তারা কি বলছে? আমরা প্রত্যেকটি প্রতিপক্ষকে শক্তিশালী মনে করি, তবে যেই বিরুদ্ধে কাজ করুক না কেন, আমরা মনে করি আমরা আমাদের যে পরিকল্পনা, তারেক রহমানের পরিকল্পনা, এই যে কৃষক কার্ড,
ফ্যামিলি কার্ড সহ অন্যান্য পরিকল্পনা করছি, যেগুলো কিন্তু আসলে বাস্তবতায় অপোজিট পার্টি থেকে আসছে না। আরেকটা কথা হচ্ছে নারীদের প্রতি যে ফ্যামিলি কার্ড আমরা করেছি, এটা আমরা নারী শিক্ষার ক্ষেত্রে অবদান রাখবো। এবং আরেকটা কথা বলি, শেষ কথা বলছি, আগামী 25 তারিখে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব আসবেন, এই দাউদকান্দিতে বক্তব্য রাখবেন। সেদিন আমি মনে করি তার জন্য এই সারা দাউদকান্দি মানুষ আনন্দিত এবং একটা গণজোয়ার সৃষ্টি হবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে কুমিল্লা 2 আসন, সেখানে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন CSR/MDBC ইলেকশন এক্সপ্রেসের। আশা জাগিয়েও শেষ পর্যন্ত রোহিঙ্গা সমস্যার কোনো সমাধান করতে পারেনি অন্তর্বর্তী সরকার। দেশ বিদেশে একাধিক আন্তর্জাতিক সম্মেলন, এমনকি জাতিসংঘে মহাসচিবের বাংলাদেশ সফরেও আসেনি কোনো সফলতা। সরকার বলছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে না পারলেও বিশ্বব্যাপী এই সমস্যাটি জাগিয়ে তোলা হয়েছে। আর বিশেষজ্ঞ বলছেন প্রচলিত ধারণার বাইরে গিয়ে সমাধান করতে হবে রোহিঙ্গা সমস্যার। মিয়ানমারে জাতিগত নিধনের কারণে 2017 ও 18 সালে বাংলাদেশে ব্যাপকভাবে অনুপ্রবেশ করে লাখ লাখ রোহিঙ্গা। এরপরও বিভিন্ন সময়ের অনুপ্রবেশ মিলে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এখন প্রায় 15 লাখ রোহিঙ্গার বসবাস। শুরু থেকেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা থাকলেও আওয়ামী লীগের সময়ে আসেনি এর কোনো সমাধান। 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানের তোড়জোড় শুরু করে, যার দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মাথায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে রোহিঙ্গা ক্যাম্পে সফর করানো ছিল অন্যতম। রোহিঙ্গা ক্রাইসিস অরিজিনেটেড ইন মায়ানমার। এরপর কক্সবাজারে রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন, কাতারে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে সম্মেলন এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা প্রতিনিধিদের অংশগ্রহণের সম্মেলনও আশার আলো জাগিয়েছিল রোহিঙ্গা প্রত্যাবাসনের। কিন্তু বাস্তবতা হলো আসছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। বারবার আশা জাগালেও শেষ পর্যন্ত রোহিঙ্গা সমস্যা সমাধানে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি এই সরকারের আমলেও। যদিও সরকার বলছে হারিয়ে যাওয়া রোহিঙ্গা ইস্যুটিকে বিশ্বের কাছে সমস্যা হিসেবে তুলে ধরতে পেরেছে অন্তর্বর্তী সরকার। ফলে কি পুরো ইন্টারন্যাশনালি রোহিঙ্গা যে একটা বড় ক্রাইসিস, এটা সবার কাছে এটা আবার ফিরে এসছে। সবাই বুঝেছে যে না, এই ক্রাইসিসটা আমাদের সলভ করতে হবে। প্লাস গ্লোবালি যত বড় পাওয়ার আছে তাদেরকে এই ক্রাইসিসে এঙ্গেজ করা, সেক্ষেত্রে চায়নার সাথে বা ইন্ডিয়ার সাথে বা আপনি সাথে কি যেন আসিয়ানের সাথে, মালয়েশিয়ার সাথে, ইউকের সাথে, সবার সাথে উনি এঙ্গেজ হয়েছেন। কাতারকে এঙ্গেজ করা হয়েছে, কাতার এগুলোর ক্ষেত্রে খুব ভালো রোল প্লে করে। আমি বলবো যে এই জিনিসগুলো এখন আপনি বলতে পারেন রোহিঙ্গারা তো ফিরে যায়নি, এটা সত্য, রোহিঙ্গা ফিরে যায়নি, বাট এই ক্রাইসিসের অনেকটা দূর এগিয়েছে। আমি বলবো যে এটাকে রিজলভ করার একটা অনেক গ্রাউন্ড আমরা মেড এ লট অফ গ্রাউন্ড। তবে বিশেষজ্ঞরা বলছেন প্রচলিত পদ্ধতি নয়, রোহিঙ্গা সমস্যা সমাধানে আগাতে হবে নতুন কৌশল নিয়ে। একটা ইকোনমিক ইনসেন্টিভস, যেটাকে একসময় হয়তো মার্শাল প্ল্যান বলা হতো ইত্যাদি, যেটা উইন উইন সিচুয়েশনে যাওয়া এবং রোহিঙ্গাদের যেই ক্যাপাসিটি বিল্ডিংয়ের কথা হচ্ছে সেই ক্যাপাসিটি বিল্ডিংটাকে কানেক্ট করা যায় কিনা, যেটাকে আমরা নামকরণ করছি রাখাইন রিকনস্ট্রাকশন প্ল্যান। সমাধান করতে হলে কিন্তু আমাকে ঘুরে ফিরে ওই মিয়ানমার তামাদো বা মিলিটারি এবং আরাকান আর্মি তাদের দরকার। আমি যতই অন্য দেশে যাই কেন, তৃতীয় চতুর্থ দেশ, এটা সম্ভব না। আর এটা মনে রাখতে হবে যে আশেপাশে যারা একেবারে ল্যান্ড বাউন্ডারি যেসব দেশ, তারাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তবে রোহিঙ্গা ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের নানা প্রচারণা এবং অগ্রগতি পরবর্তী সরকার এই সমস্যার সমাধানে কাজে লাগাতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানী ও আশপাশের জেলাগুলোতে শীতের প্রভাব কমলেও দক্ষিণ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় এখনো কনকনে ঠান্ডা। তাপমাত্রা ওঠানামা করছে 9 থেকে 12 ডিগ্রিতে। মঙ্গলবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.8 ডিগ্রি সেলসিয়াস ও চুয়াডাঙ্গায় 11 ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 16 ডিগ্রি সেলসিয়াস।
এদিকে রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে দক্ষিণ উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকার পথঘাট। তবে বেলা বাড়ার সাথে সাথে দেখা মিলছে সূর্যের। দুপুরে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সকাল ও রাতের হিমেল বাতাসে কাবু সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে কৃষিকাজ ও স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছে ছিন্নমূল ও দিনমজুররা। তবে প্রশাসন ও বেসরকারিভাবে সহযোগিতা না পাওয়ার কথা জানান শীতার্তরা। সেই সাথে শীতজনিত রোগের সংক্রমণও উদ্বেগজনক হারে বেড়েছে। হাসপাতালগুলো জ্বর, সর্দি, কাশি নিয়ে ভিড় করছে মানুষ। আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। গ্রিনল্যান্ড ইস্যুতে কোনো হুমকি ধমকিতে কাজ হবে না, এমন হুঁশিয়ারি দিয়ে ইউরোপের 8 দেশের ওপর আরোপ করা শুল্ক শতভাগ বাস্তবায়ন করা হবে বলে আবারও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন বলছে নিজেদের স্বার্থ রক্ষা করা হবে। মার্কিন হুমকিতে গ্রিনল্যান্ড কোনোভাবেই অবস্থান পরিবর্তন করবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইয়েন্স ফ্রেডেরিক নিলসেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়ার পর গ্রিনল্যান্ড দখল করতে আগ্রাসন পররাষ্ট্রনীতিতে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড রক্ষায় দেশটিতে ন্যাটোভুক্ত ইইউ দেশগুলোর সেনা পাঠানোর জেরে 8টি দেশের উপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন মোড়ল ডোনাল্ড ট্রাম্প। পাল্টা ব্যবস্থা নিতে বৈঠকের ডাক দেয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। এতে আরও ক্ষেপেন ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান হুমকিতে কাজ হবে না। গ্রিনল্যান্ড দখল না হওয়া পর্যন্ত যুক্তরাজ্য, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের সব পণ্যে 1 ফেব্রুয়ারি থেকে বাড়তি 10% শুল্ক কার্যকর হবে। গ্রিনল্যান্ড দখলে তিনি বল প্রয়োগ করবেন কিনা এমন প্রশ্নে ট্রাম্প কোনো মন্তব্য করতে চাননি। তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন বলে জানান তিনি। এদিকে ট্রাম্পের এমন মন্তব্যের পর গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন চাপের মুখে নতি স্বীকার করবে না গ্রিনল্যান্ড। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্য ও শুল্ক হুমকিতে গ্রিনল্যান্ড অবস্থান পরিবর্তন করবে না। ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন গ্রিনল্যান্ড ইস্যুতে ড্যানিশ রাজ্য ও ন্যাটো কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। গ্রিনল্যান্ড বিষয়টি কঠিন ও উদ্বেগজনক। এটি কেবল ড্যানিশ রাজ্যের ক্ষেত্রেই নয়, একই সঙ্গে ন্যাটোর ভবিষ্যতের সঙ্গেও সম্পর্কিত। গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টা জোরদারের মধ্যে সোমবার সন্ধ্যায় গ্রিনল্যান্ডে পৌঁছেছেন ড্যানিশ সেনারা। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। কোনো অবস্থাতেই ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে খেলতে যেতে বাধ্য করা যাবে না, এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে গণমাধ্যমের সাথে তিনি আরও বলেন, এর আগেও উদাহরণ রয়েছে, পাকিস্তান ভারতে খেলতে যাবে না, কাজেই তাদের ভেন্যু পরিবর্তন করে দেয়া হয়েছে। ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। এর আগে পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।